আসসালামু আলাইকুম। ওড়িশার লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাকাউন্টিং ইকুয়েশনের দ্বিতীয় ক্লাস করতেছি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নিতে হবে, তাহলে দ্বিতীয় ক্লাসটা ভালো বুঝতে পারবেন। এটা হলো অ্যাকাউন্টিং প্রসেসের ভিতরে থাকে। ক্লাস 2 প্রবলেম 2 ক্লাস 2 আগে দেখা হলো যে লেকচার শিট ছাড়া অ্যাকাউন্টিং এর অঙ্ক বুঝতে পারবেন না, আর জুমে ক্লাস করলে আপনারা ভালো বুঝতে পারবেন। যেহেতু ফার্স্ট ইয়ারের অনেক শব্দ অনেক কথাবার্তা আপনারা বুঝেন না, জুম দিয়ে করলে সেই প্রশ্নগুলো করে করে ভালো বুঝতে পারবেন। লাইভে করলে সেরকম ভালো বুঝবেন না। শিটটা অবশ্যই লাগবে। প্রবলেম 2তে বলতেছে যাদের কাছে শিট নাই, আমি মুখে বলে দিচ্ছি, একটু আপনারা করে নেন। বইয়ে এই অঙ্ক আছে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন। এটা অন জানুয়ারি 1, 2001 Abdullah established Sundarban Travel Agency. Following transactions were computed during the month. 2001 সালে আবদুল্লাহ এস্টাবলিশ সুন্দরবন ট্রাভেল এজেন্সি এবং তার কিছু ট্রানজ্যাকশন এখানে দেয়া আছে। আসলে আমি কিন্তু লেকচার শিটগুলো বানাইছি, লেকচার শিটে মাত্র 5টা অঙ্ক দিয়ে বইয়ের সব অঙ্ক আর কি ওই অধ্যায়ের সব অঙ্ক শিখিয়ে ফেলছি। আপনাদের যারা মেইন বই আছে দেখবেন 70-80টা অঙ্ক আছে। 70-80টা অঙ্কের সব থিম এইখানে আমি নিয়ে আসছি। এটা 2002 সালে মনে হয় আসছে অঙ্কটা। তাহলে অবশ্যই একটা অঙ্ক আরেকটা অঙ্কের সঙ্গে মিলবে না, রিপিট হবে না। অর্থাৎ প্রথম অঙ্কটা যত সহজ, ওর চেয়ে একটু কঠিন হবে দ্বিতীয় অঙ্কটা। আর প্রথম অঙ্কর মধ্যে দ্বিতীয় অঙ্ক হবে না, কারণ আমি যদি এক অঙ্ক বারবার করাই তাহলে কি আপনারা পরীক্ষার আগে আর এটা শেষ হবে না। তাই আপনাদের কী করতে হবে, আমার 5টা অঙ্ক করার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসের জন্য আর 2-4টা বই থেকে করে নেবেন। আগের অঙ্কে এই ঘরের ভিতরে কি হবে সেগুলো লেখা ছিল, এই অঙ্কে লেখা নাই। লেখা না থাকলে আমি কিভাবে করব অঙ্কটা সেটাই শেখাবো আজকে। এটাই আমাদের প্রথম টাস্ক। লেখা না থাকলে এরকম ঘর করতে হবে আগে। এটার নাম ছিল ডেট, এটার নাম ছিল রিমার্ক। 2002 সালের মনে অঙ্কটা। এখানে প্রতিষ্ঠানের নাম সুন্দরবন ট্রাভেল এজেন্সি। ভালো অঙ্ক শেখার জন্য আপনাদের আমি বলবো, লেকচার শিটের যে নিয়মের একটা শিট আছে, ওই নিয়মের শিটটা দিয়ে আপনি একা একাই অঙ্ক করতে পারবেন। কারণ ট্রানজ্যাকশনের কথাটা আর কি, যে প্রশ্নটা আছে না, প্রশ্নটা পড়ে নিয়মে কি বলছে সেই নিয়ম অনুযায়ী কাজ করলেই অঙ্ক একা একা করতে হবে। এরকম ঘর করবো, ঘরের এই জায়গাটাকে 2 ভাগ করে ফেলবো। এটা হলো এ সমান সমান এল প্লাস ওই, অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি। এখন অ্যাসেটের ভিতরে কয়টা ঘর হবে, লাইবিলিটির ভিতরে কয়টা ঘর হবে, এটা আমার শিখতে হবে। লাইবিলিটির ঘরে সবসময় অ্যাকাউন্টস পেবল হবে মাস্ট, আর ওনার ইকুইটির ঘরে ক্যাপিটাল হবে মাস্ট। এই 2টা জিনিস হবেই। লাইবিলিটির ঘরে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হলো নোটস পেবল। যদি আমরা এই প্রশ্নটা, আমার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা পড়ার পরে এইখানে কোনো নোটস পেবল শব্দটা খুঁজবো, খুঁজে পাইলে এখানে নোটস পেবল একটা ঘর দিব, না হলে ঘর দেওয়ার প্রয়োজন নেই। আমার পড়া হয়ে গেছে, এখানে যত ট্রানজ্যাকশন আছে এখানে নোটস পেবল শব্দটা নাই, তার মানে এখানে 2টা ঘরই হবে সর্বোচ্চ, অ্যাকাউন্টস পেবল আর ক্যাপিটাল। নোটস পেবল শব্দ থাকলে এখানে আরেকটা ঘর করতে হবে। বোঝা গেল এখানে ঘরের কাহিনী। এখানে কয়টা ঘর হবে, এখানে 6টা ঘর হতে পারে সর্বোচ্চ, লিখে দিয়েছিলাম ঘরগুলোর নাম।
ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল, তারপরে হলো লিখছিলাম হলো সাপ্লাই, তারপরে ইকুইপমেন্ট, পরে লিখেছিলাম হলো প্রিপেড এক্সপেন্স, আর লিখেছিলাম ইনভেন্টরি। এই 6টা ঘরের বেশি হবে না। কোন সময় কোন 6টা দিব, এই 2টা সবসময় হবে, এদের মাফ নাই। একটা নাম হলো ক্যাশ আর একটা নাম হলো অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল 2টা ঘর হবেই। বাকি 4টা থেকে দেখবো, এই 4টা শব্দ খুঁজে দেখবো, সাপ্লাই, ইকুইপমেন্ট, প্রিপেড এবং ইনভেন্টরি এইখানে আছে কিনা, এই জায়গায় আছে কিনা। যে প্রশ্নে এইগুলো থাকে তাহলে এই নামগুলো এখানে লিখতে হবে। তাহলে আমরা এই প্রশ্নে দেখি সাপ্লাই শব্দটা আছে কিনা, আমি খুঁজে দেখতেছি সাপ্লাই শব্দটা আছে কিনা। সাপ্লাই শব্দটা আমাদের ট্রানজ্যাকশন নাম্বার 14 নাম্বার ট্রানজ্যাকশন, কি 14 তারিখের ট্রানজ্যাকশন দেখেন সাপ্লাই শব্দটা আছে, তাই এখানে একটা সাপ্লাইয়ের ঘর লিখতে হবে। এরপরে ইকুইপমেন্ট শব্দটা খুঁজে দেখব এই জায়গায় কোথাও আছে কিনা। আমি ইকুইপমেন্ট শব্দটা খুঁজতেছি, খোঁজার পরে 3 নাম্বারে এই 5 তারিখে দেখেন ইকুইপমেন্ট শব্দটা খুঁজে পাইছি, তাহলে এখানে একটা ঘর হবে। এরপরে যাচ্ছি, এটার ঘর এটা হয়ে গেল। প্রিপেড শব্দটা আছে কিনা, নাই কোনো জায়গায় প্রিপেড শব্দ, তার মানে এটার ঘর হবে না। ইনভেন্টরি শব্দটাও নাই, তার মানে হবে না। তার মানে এই যে অ্যাসেট পাশে 4টা ঘর কীভাবে করলাম শিখাই দিলাম, লাইব্রেরির পাশে 2টা ঘর কীভাবে হলো সেটাও শিখিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো ট্রানজ্যাকশনগুলো বসানো, কোনটা কোন ঘরে হবে। ঘর করার কাজ শেখানো হয়ে গেছে। 1 নাম্বার লেনদেন করছি আমরা। জানুয়ারি 1 তারিখ দিব 2001, জানুয়ারি 1। ইনভেস্ট ক্যাশ টু স্টার্ট এজেন্সি, টাকা 33 লাখ, 3 লক্ষ বিনিয়োগ করে 3 লক্ষ টাকা বিনিয়োগ করে আমার এজেন্সি চালু করলাম। রুল নাম্বার 1-এ বলতেছে ক্যাশে যোগ করবা 3 লাখ, রুলের শিট নিলাম আমরা, ক্যাপিটাল যোগ করবা 3 লাখ করে দিলাম। এখন যারা দুর্বল রুল নাম্বার 1 ফলো করলে, ইনভেস্ট শব্দ দেওয়া থাকলে রুল নাম্বার 1 লেখা আছে সুন্দর করে দেখেন, রুলের শিটের মাঝে লেখা আছে। ইনভেস্ট শব্দটা লেখা থাকলেই ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস ইনভেস্ট শব্দ দেখা আছে, অন্য কাজ করলাম না। এখন ব্যাখ্যায় যাচ্ছে। ব্যাখ্যা হলো আপনি দোকানে 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, তাহলে দোকানের টাকা বাড়লো, ক্যাশ বাক্সের টাকা বাড়লো, এই জন্য ক্যাশ প্লাস করছি। আর এই টাকার কে আনছে, আপনি আনছেন, মালিক টাকা নিয়ে আসলে ক্যাপিটাল প্লাস। এখানে লিখে দিতে হবে ইনভেস্টমেন্ট। কেন লিখলাম, এই ক্যাপিটালের ঘরে টাকা আসুক এবং যাক সেই সম্বন্ধে এখানে মন্তব্য করতে হবে। 3 লাখ হয়েছে বলে এখানে মন্তব্য করে দিলাম। 1 নাম্বার ট্রানজ্যাকশানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। আর যারা এখন থেকে নিয়মিত ক্লাসগুলো করবেন তারা ইনশাল্লাহ সামনে নভেম্বর মাসে পাশ করে ফেলবেন। আর প্রাইভেট গ্রুপে এই সবগুলো ভিডিও সিরিয়াল অনুযায়ী থাকবে এবং পিডিএফ ফাইলটাও ওইখান থেকে পাবেন। তাই প্রাইভেট গ্রুপে জয়েন করে ফেলেন। আর প্রাইভেট গ্রুপে জয়েন কীভাবে করতে হবে, এটার জন্য যদি জয়েন করতে চান আমার ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাকে কল দিন আমার নাম্বারে। ট্রানজ্যাকশন 2-এ চলে যাচ্ছি। ট্রানজ্যাকশন 2-এ বলছে পেইড ক্যাশ, নগদ টাকা প্রদান করলাম। জানুয়ারির অফিস রেন্ট 1000 টাকা, নগদ টাকা দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছি। টাকা তাহলে আমার চলে গেল ক্যাশ বাক্স থেকে, আর ক্যাপিটাল থেকে চলে গেল। কই পেয়েছি, রুল নাম্বার 3-তে বলতেছে যে কোনো এক্সপেন্স, রেন্ট, রুল নাম্বার 3-তে বলতেছে যে কোনো এক্সপেন্স যেমন রেন্ট, স্যালারি এই টাইপের কিছু হইলে ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস। এখন রুল ছাড়া যারা বেসিক শিখতে যাচ্ছেন তাদের জন্য, আপনার বেতন বাড়ি ভাড়া যদি দেন পকেট থেকে নগদ টাকা কমে গেল,
আর এটা এক প্রকার খরচ। খরচ হইলে আমরা সূত্রতে জানি ক্যাপিটাল সমান সমান ওই সমান সমান ক্যাপিটাল প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এক্সপেন্সটা মাইনাস করতে হবে। রেন্ট এক প্রকার এক্সপেন্স। এখন প্রশ্ন হলো, আপনাকে মালিক 3 লাখ টাকা দিয়ে গেছে সকালবেলা, এখন দেখেন আপনার কাছে আছে কত, 2,90,000। মালিক প্রশ্ন করলো 10,000 টাকা কই খরচ করলাম, তখন আপনি ব্যাখ্যা দেখাবেন, ব্যাখ্যায় লিখবেন রেন্টের জন্য খরচ করছি। অর্থাৎ রিমার্কসের ঘরে বসবে হলো এই ঘরে কোনো কিছু আসলেই এখানে ব্যাখ্যা লিখতে হবে। আশা কি বুঝতে পারছেন? না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারবেন। জানুয়ারি 5 বলতেছে পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ 25,000 টাকা। 25,000 টাকা দিয়ে অফিসের জন্য একটা ইকুইপমেন্ট, অফিস সরঞ্জাম কিনে আসছে, ধরেন টেবিল চেয়ার আলমারি কিনে আসছি 25,000 টাকা। পকেট থেকে 25,000 চলে গেল। বিনিময়ে, টাকার বিনিময়ে আমি পেয়ে গেলাম ইকুইপমেন্ট আমার বাড়লো। যেমন আপনি দোকান থেকে যদি চেয়ার টেবিল কিনে আনেন, চেয়ার টেবিলগুলো বাড়লো আর নগদ টাকা কমলো, তো ক্যাশ থেকে মাইনাস ইকুইপমেন্টের প্লাস। রুলের মধ্যে আছে, রুল থেকে দেখে নিন ইকুইপমেন্ট শব্দ দেওয়া থাকলে কী করতে হবে, রুলে দেওয়া আছে। 10 নম্বরে যাচ্ছি আমরা। ইনক্লুড শব্দের অর্থ বকেয়া, লিখে রাখেন ছোট করে। অ্যাডভার্টাইজিং কস্ট, বিজ্ঞাপন খরচ বকেয়া আছে। ইন দ্য ডেইলি টাইমস অন অ্যাকাউন্ট 10,000। বকেয়া থাকে যদি, তো এটাও রুলে দেওয়া আছে যে বকেয়া থাকলে অ্যাকাউন্টস পেবল বাড়বে। এক্সপেন্স যদি বকেয়া থাকে তাহলে অ্যাকাউন্টস পেবল বাড়বে, ক্যাপিটাল কমবে। এখন আমরা রুলে যাচ্ছি না, বেসিক শিখতে যাচ্ছি। বেসিক শিখতে চাইলে একটু চিন্তা করে দেখেন, একটা হোটেলে গেলেন, যাই আপনি 500 টাকার খাবার খেলেন, খাওয়ার ফলে আপনার কিন্তু খরচ হয়ে গেল, ব্যয় এক্সপেন্স হয়ে গেল। এক্সপেন্স হলে কিন্তু ক্যাপিটালে যাবে। আর টাকাটা আপনি দেন নাই দোকানদারকে, দিতে হবে, সে আপনার কাছে টাকা পায়। টাকা পাইলে সেটা হলো পাওনাদার বলা হয় বা অ্যাকাউন্টস পেবল বলা হয়। আপনার কাছে কেউ যদি টাকা পায় তাহলে অ্যাকাউন্টস পেবলের ঘরে টাকা বাড়বে। পাওনাদার বেড়ে গেল কত, 10,000 টাকা। সেম বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন দিচ্ছেন টিভিতে, টাকা দিতে হবে না, বা বিজ্ঞাপন দিচ্ছেন পেপারে, টাকা দিতে হবে। আপনার পরিচিত টাকা দেন নাই, ওই লোকের পরে দিতে হবে, এই জন্য অ্যাকাউন্টস পেবল হয়ে গেল। আর বিজ্ঞাপন এক প্রকার ব্যয়, এটাকে আর ফেরত পাওয়া যাবে না। এক্সপেন্সগুলো কোথায় আসে, ক্যাপিটালে আসে। তো এক্সপেন্সের কী কী প্রকার ভেদ আছে এটা আমাদের লেকচার শিটে আছে, কয় ধরনের কী কী এক্সপেন্স আছে, যেমন রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। তো এখানে লিখবো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। ব্যাখ্যা লিখে দিব কারণ মূলধন কমে গেছে। 10 তারিখের পর আমরা যাচ্ছি 14 তারিখে। 14 তারিখে বলছে পারচেজ অফিস সাপ্লাই। এবার সাপ্লাই কিনলাম নগদে 5,000 টাকা। সাপ্লাই কিনাতে টাকা চলে গেল 5,000, বিনিময়ে সাপ্লাই পেয়ে গেলাম। সেম ট্রিটমেন্ট দিয়েছিলাম এখানে ইকুইপমেন্টের ক্ষেত্রে, নগদ টাকা কমে গেছিল, ইকুইপমেন্ট বেড়ে গেছিল। এটা একটু কঠিন চ্যাপ্টারটা, কিন্তু এটার ফলে আপনার যে বেসিকটা হবে সেই বেসিক দিয়ে আপনি ফাইনাল ইয়ার পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। এই জন্য কষ্ট করে একটু বোঝার চেষ্টা করেন। হয়ে গেল, সাপ্লাই বেড়ে গেল, ক্যাশ কমে গেল। 14 তারিখ গেল, 18 তারিখে যাচ্ছি আমরা। এটার ব্যাখ্যা করলাম না, এটা যে সাপ্লাই যেরকম আগেরবার টেবিল চেয়ার কিনছিলাম, টেবিল চেয়ার বাড়ছে, নগদ কমছে। এবার কি খাতা কলম এরকম জিনিসপত্র কিনছি, ছোটোখাটো জিনিস, স্টেপলার, প্রিন্টিং, এই জন্য সাপ্লাই বেড়ে গেল, ক্যাশ কমে গেল। প্রশ্ন থাকলে বলতে পারবেন, হ্যাঁ। আর প্রশ্ন না থাকলে মাইকটা অফ করে ক্লাস করতে পারেন। 18 তারিখ আর্ন ফর সার্ভিস রেন্ডার 30,000। এটা একটু কঠিন, কিন্তু আমি এবার লাভ, এতক্ষণ তো খরচে করে গেলাম, এবার লাভ করছি, আয় করছি। সার্ভিস শব্দ দেওয়া থাকে মানে, বা আর্ন শব্দ দেওয়ার অর্থ, আর্ন হতে উপার্জন করা, কাজ করে আয় করছি 30,000 টাকা। 30,000 টাকা আয় করছি। আয় মানে রেভিনিউ, রেভিনিউ মানে ক্যাপিটালের সাথে যোগ, রুল নাম্বার 4-এ আছে। 30,000 টাকা আয় করছি। 30,000 টাকা আয় যে করলাম কাজ করে, এর মাঝে বলছে 20,000 ক্যাশ রিসিভ,
নগদে 20,000 টাকা দিল, টাকা যদি আপনার দেয় টাকা বেড়ে গেল 20,000। বাকি টাকাটা কিন্তু আপনাকে দেয় নাই, বাকি টাকাটা কি আপনাকে দেয় নাই, সেটা বকেয়া রয়ে গেছে। লিখছে এখানে সুন্দর করে যে অ্যান্ড ব্যালেন্স টাকা 10,000 ইজ বিল্ড টু কাস্টমার অন অ্যাকাউন্ট। বাকি 10,000 টাকা আমাকে দেয় না, এখনো না দিলে আমি তো পাবো ওই লোকের কাছে, এটা বলবে অ্যাকাউন্ট রিসিভেবল। সরি এখানে মাইনাস লিখছি ভুলে, আয় হলে যোগ হয়। 30,000 টাকা পাইলাম, 30,000 টাকা কাজ করলাম, এর মধ্যে 20,000 টাকা নগদে পাইলাম, 10,000 টাকা হলো দেনাদার কাছে পাই, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস। আপনার কি কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আর কোনো নেটওয়ার্কের সমস্যা, আপনার এখান থেকে শব্দটা ভালোভাবে আসতেছে না, আবার প্রশ্ন করতে পারেন। এখানে টাকাটা যোগ হয়েছে কিনা সার্ভিস দেওয়ার ফলে, এখানে লিখবো সার্ভিস রেভিনিউ। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এটা আমি একটু আরেকবার বুঝাচ্ছি। আপনি একজনে ধরেন কাজ করে দিচ্ছেন, 30,000 টাকা কাজ করে দিচ্ছেন, ওই লোক 30,000 টাকা আপনাকে দেয় নাই, দিছে 20,000, আর 10,000 পরে দিবে বলে দিছে, নগদ পাইলেন 20,000, তাহলে আপনার ক্যাশ বাক্সের 20,000 টাকা বাড়লো। ভবিষ্যতে যদি কেউ আমাকে টাকা দেয় তাহলে বলে অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার। আর আমার কাছ থেকে যদি কেউ টাকা পায় তাহলে অ্যাকাউন্ট পেবল, দুইটা কিন্তু বিপরীত জিনিস। তাহলে 10,000 পাবো ভবিষ্যতে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ করছি, আর 20,000 পাওয়া গেছে এই জন্য ক্যাশে যোগ করছি। মোটমাট আমার লাভ হয়েছে 30,000, এই জন্য ক্যাপিটালের সাথে যোগ করছি। এখন 30,000 বাড়লো আমার মূলধন, কেন বাড়লো? সার্ভিস রেভিনিউ, ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি, ভিডিও সেভ থাকবে, আবার দেখে নিতে পারবেন। 20 তারিখে চলে যাচ্ছি। উইথড্র অর্থ হলো উত্তোলন করা। এই যে ড্রয়িংস, উত্তোলন, আপনি টাকা নিয়ে গেছেন বাসায়, কত টাকা নিয়েছেন? 6,000 টাকা। টাকা যদি আপনি নিয়ে যান তো টাকা কমে যাবে না, ক্যাশ মাইনাস, আর আপনার মূলধনও কমে যাবে, ক্যাপিটাল মাইনাস। উত্তোলন করলে নগদ টাকাও কমে যায়, আপনার মূলধনও কমে যাবে। তাহলে এখানে পাশে লিখে দেন উইথড্র বা ড্রয়িংস। এরপরে যাচ্ছি আমরা 23 তারিখ। 23 তারিখে বলছে পেইড এ ডেইলি টাইম অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 10। 10 তারিখ যে বাকিতে বিজ্ঞাপন দিছিলাম, ওই লোকের টাকাটা দিয়ে দিছি, দিয়াতে আমার টাকা, নগদ টাকা কমে গেছে। আপনি যদি আপনার পাওনাদারকে টাকা দিয়ে দেন তাহলে আপনার কি ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা কমে গেল। সাথে সাথে কিন্তু এই যে এই লোক যে 10,000 পাইতো, ও কিন্তু আর দাবি করতে পারবে না, ওর 10,000 আমি দিয়ে দিলাম, অর্থাৎ আমার নগদ টাকাও কমে গেল, পাওনাদারের পরিমাণও কমে গেল। সবসময় দুই জায়গায় প্রভাব পড়বে কমপক্ষে ইকুয়েশনের, এবং ইকুয়েশনটা সবসময় সমান হবে। যেমন এখানে -10,000, এখানে -10,000, এটা কিন্তু সমান হলো। এখানে দেখেন 30,000 প্লাস, এই পাশে কিন্তু 30,000 প্লাস হয়েছে, এটা খেয়াল রাখবেন। 25 তারিখে যাচ্ছি। আজকের অঙ্কটা যারা ভালো করে বুঝবে তাদের ট্রানজ্যাকশনের আর কোনো সমস্যা হবে না, কারণ অনেক লম্বা একটা অঙ্ক, বড় একটা অঙ্ক আমি করে দিচ্ছি আপনাদের। পারচেস এডিশনাল অফিস সাপ্লাই অন অ্যাকাউন্ট, বাকিতে অফিস সাপ্লাই কিনছি। আচ্ছা, আপনি যে বাকিতে জিনিসপত্র নিয়ে আসেন, জিনিসপত্রগুলো বাড়বে না, সাপ্লাই যেগুলো নিয়ে আসছেন এই জিনিসগুলো 4,000 টাকার জিনিসপত্র বাড়ছে। দেন কলম খাতার এই বই ছিল 5,000 টাকার, এখন নতুন করে আরও নিয়ে আসলেন, তাহলে 9,000 টাকা হয়ে গেল। টাকা দিলে তো এখান থেকে কমতো, টাকা তো আপনি দেন নাই, এই জন্য টাকাটা পায় একটা লোক, কেউ যদি টাকা পায় তাহলে অ্যাকাউন্টস পেবল প্লাস হবে। এইগুলো কিন্তু রুল দেখে করতে পারবেন সুন্দর করে, এইগুলো রুল দেওয়া আছে। যারা সায়েন্স থেকে আসছেন বা আর্টস থেকে আসছেন তারা এই রুলে যে দেখলেন কোনো কিছু যদি পারচেস করি তাহলে কি ঘটে, ক্যামেরাতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। যদি আমি পারচেস করি কোনো কিছু, এই যে ধারে সম্পদ বা ক্রয় করা হলে বা পারচেস করা হলে অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেই সম্পদটা কেনা হয়েছে সেটা প্লাস, অর্থাৎ এটা প্লাস অ্যাকাউন্টস পেবল, এবং যে সম্পদটা কেনা হয়েছে সাপ্লাই কেনা হয়েছে সাপ্লাই প্লাস।
প্রতিটা রুল দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নিলে একা একাই পাবেন। এরপরে চলে যাচ্ছি 31 তারিখ, পেইড এমপ্লয়িজ স্যালারি 5000। 31 তারিখ 4টা আছে, 31 তারিখে 4টা দেওয়া আছে, 4টায় আমরা করব। এমপ্লয়ীদের বেতন দিয়ে দিলাম, টাকা কমলো না বাড়লো? টাকা কমে গেল। টাকা যদি কমে যায়, কয় টাকা কমলো? 5000। নগদ টাকা 5000 কমে গেল। বেতন দেওয়ার বিনিময়ে তো আমি কিছু পাই না, এটা কি এক ধরনের খরচ বা এক্সপেন্স বলা হয়। তাহলে ক্যাপিটাল থেকে 5000 কমে গেল, নগদ ক্যাশও কমলো, ক্যাপিটালও কমলো। এটার নাম দিয়ে দিব, কারণ ক্যাপিটাল কমলেই তো এখানে লিখতে হয় স্যালারি, স্যালারি এক্সপেন্স। এরপর আমি চলে যাচ্ছি 31 তারিখ, আরও 3টা আছে। সার্ভিস রিসিভ ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াস বিন ব্যালেন্স অন জানুয়ারি 18। 18 তারিখে যে কাজ করে দিয়েছিলাম, 10,000 টাকা পাইতাম, ওই লোক আমার নগদে দিয়ে দিল। এখন টাকা আমি পেয়ে গেলাম, আমার ক্যাশ বুকের টাকা বেড়ে গেল। ওই লোকের টাকা আর পাই, ওর কাছে আর পাই না, ওরটা মাইনাস করে দেবো। আমি আর সহজে বুঝাই, এক লোকের কাছে আপনি 10,000 টাকা পান, তো লিখে রাখছেন 10,000 টাকা খাতার মধ্যে, 10,000 পাই। ওই লোক যদি 10,000 দিয়ে যায়, তাহলে এটা কেটে দিতে হবে না, মাইনাস করে দিতে হবে। যে মাইনাস করে দিলাম, এখন ওর কাছে এখন পাই 10,000 থেকে 10,000 মাইনাস করে দিলাম, 0 পাই। আচ্ছা, এরপরে বলতেছে, এটাও রুলে কিন্তু আছে, টাকা পাইলে কি করতে হবে। এরপরে বলতেছে রিসিভ ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার ফর সার্ভিস রেন্ডার। নতুন একজন কাস্টমার কাছ থেকে সার্ভিস দিয়ে 10,000 টাকা পাইলাম, তো নগদ টাকা 10,000 পেয়ে গেলাম। আর এই জিনিসটা আমার আয় হয়েছে, নতুন কাস্টমার কাছে বেচছি জিনিস বা কাজ করে দিছি, মূলধনও ক্যাপিটালও বাড়াই দিলাম। এটার নাম হবে কি? সার্ভিস রেন্ডার রেভিনিউ। লাস্ট, পেইড টেলিফোন বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল। টেলিফোনের এবং গ্যাস বিলের টাকা দিলাম, আমার নগদ টাকা কমে গেল। আর এইগুলা কি এক ধরনের ব্যয়, এক্সপেন্স, ক্যাপিটালও কমে গেল। ইউটিলিটি এক্সপেন্স বলে এগুলাকে। এখন একটা দাগ দিব নিচে, যোগফল নামায় দিব দাগ দিয়ে। এখানে সবটা যোগফল এখানে লিখবো, সবটা যোগফল এখানে আসলে 2,76,000। দুইটা টান দিব, এখানে 0, টাকা নাই কোনো, নীল লিখে দিলাম। এখানে আসতেছে 9,000, 2 দাগ, এখানে 25,000, এখানে যোগ করলে আসতেছে 4,000, এখানে যোগ করলে আসতেছে 3,06,000। নিচে ক্লোজ করে দেবো। এই পাশে দুইটা যোগ করলাম, 3,10,000 টাকা আসতেছে টোটাল। এই পাশে সবগুলো যোগ করলাম, 3,10,000 টাকা আসতেছে টোটাল। যদি দুই পাশ মিলে যায় আমার অঙ্কটা হয়েছে, আর না মিললে অঙ্ক হয়নি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারেন।